আমাদের মোহাম্মদপুর ফায়ার স্টেশনের এসএসও মহোদয়কে অসংখ্য ধন্যবাদ এই প্রেজেন্টেশনটা দিলেন এবং আমাদের ফায়ার সার্ভিস স্টেশনের অবস্থান সম্বন্ধে আমাকে অবগত করবার জন্য আমাদের ডিজি মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। উনি আলাদা করে এসেছেন আজকে আমাকে আরেকটু ভালোভাবে অবগত করার জন্য আমাদের দেশব্যাপী ফায়ার সার্ভিস বা স্পেশালি ঢাকা শহরে আমাদের ফায়ার সার্ভিসের কি অবস্থা, কি ধরনের প্রতিকূলতা আমরা ফেস করছি। এবং আসলে সত্যি কথা বলতে অত্যন্ত দুঃখের সাথেই বলতে হয় যে আমরা কোনোভাবেই প্রিপেয়ার্ড না বড় কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার জন্য। যাই হোক, তো ফার্স্টেই শুরুতে আপনাদের সকলকে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আজকে যারা আছেন আপনারা সবাই নিবেদিত প্রাণ দেশের জন্য, জাতির জন্য কাজ করছেন। দেশের যে কোনো দুর্ঘটনায়, জাতির যে কোনো দুর্ঘটনায় আপনারা প্রথম লাইন অফ ডিফেন্স, প্রথমে আপনাদেরকেই লোকজন খুঁজে এবং প্রথমে আপনারাই যে সহযোগিতা হাত বাড়ান। কিন্তু হয়তো আমরা মানে জাতিগতভাবে আপনাদের দিকে সহযোগিতার হাত সঠিকভাবে বাড়াতে পারি না। মহোদয় যে বলছিলেন একটা বিল্ডিং এ আগুন লাগলে কত ধরনের ঝামেলা। আমি গুলশান একে আমার একটা বাসা আছে, তো আমি 12 তলায় থাকি। তো আমি 4-5 বছর আগের কথা বলছি। তো 4-5 বছর আগে আমি তেমনি রাজনীতি করি, বেশি গুরুত্বপূর্ণ লোক না, কিন্তু আমার ইমিডিয়েট নিচতলায় থাকতেন হলো তখন অ্যাপেলেট ডিভিশনের জাস্টিস। তার ইমিডিয়েট নিচতলায় থাকতেন একজন আপনার অ্যাক্টিভ মেজর জেনারেল বা এরকম আর কি। আমার বাসায় আগুন লেগেছে, বেশ বড় করে আগুন লেগেছে, যেটা আগুন লাগানোর পর আমার বাসায় আগুন ধরে গেছিল। আমি 2-3 মাস বাসায় বাইরে থাকতে হয়েছে, বাট আগুন ধরে গেছিল। যেহেতু গুলশানের মতো জায়গা, গুরুত্বপূর্ণ লোকজনের বাসা, মানে আমি না অন্যরা, তো ফায়ার ট্রাক অনেকগুলো চলে এসছে। আমাদের বসিলা বা আমাদের কৃষি মার্কেটের মতো সরু রাস্তাও না, এত ঝামেলা না, ফায়ার ট্রাকে তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু ফায়ার ট্রাক বিল্ডিং পর্যন্ত আসতে 15 মিনিট এক্সট্রা লেগেছে। কেন? লোকজনের এত সমাগম ভিড় হয়ে গেছে যে তাদেরকে সরিয়ে আসতে পারেনি। আরেকজন তখনকার সরকারের সাথে জড়িত একজন বড় নেতার বাসাও আছে ওই আরেকটা তালায় থাকে। তো ওই ওদের কর্মী বাহিনী আবার কয়েক হাজার চলে আসে সহযোগিতা করার জন্য। কিভাবে করবে জানি না, চলে আসছে। এবং এই আসার মাধ্যমে আসলে ফায়ার ট্রাক গুলাকে সময় মতো পৌঁছাতে দেয়। এবং আসার পর আমার ভাগ্য ভালো, আমি যে বিল্ডিংটাতে থাকি সেই বিল্ডিংটাতে প্রত্যেকটা তালায় ফায়ার হোজের সিস্টেম আলাদা করে লাগানো আছে, আলাদা করে পানির লাইন, এবং মানে আগুন লাগলে ওই বিল্ডিং এ যে ফায়ার হোজ গুলো আছে সেগুলোতে পাম্প দিয়ে, মানে বিল্ডিং এর পাম্পে উঠবে, এগুলো সব ব্যবস্থা করা আছে। কিন্তু তখন যে বুঝলাম যে এই ব্যবস্থাগুলো তো বেশিরভাগ বিল্ডিং এ নেই। এই যে আমার এলাকা, বৃহত্তর মোহাম্মদপুর এলাকা, সেখানে আপনারা বললেন 21টা, আমার মনে 21টা একটু বেশি হয়তো আছে, হিসাবটা হয়তো একটু পুরাতন, বাট মিনিমাম 21টা গার্মেন্টস ফ্যাক্টরি আছে। এই 21টা গার্মেন্টস ফ্যাক্টরির ভিতরে অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে যেগুলো মানে বাসা বাড়ির মধ্যে 5 তলা বা 6 তলা একটা বাসা বানানো হয়েছে, ডিজাইনটা বাসার মতো করে বানানো হয়েছে, যে দেয়ালগুলো ভেঙে দিয়ে গার্মেন্টস ফ্যাক্টরি বানিয়ে দিয়েছে। তো ওখানে 500 বা 1000 বা 1000 কর্মী কাজ করছে। এখানে কিছু একটা দুর্ঘটনা ঘটলে কিভাবে ডিল করবে? আর ওখানে একটা দুর্ঘটনা ঘটলে আপনারা পৌঁছাবেন কিভাবে? ওখানে পৌঁছাতে মানে আমি নিজে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পৌঁছানোর সময়, আমি আর ফায়ার ট্রাক সেম না, কিন্তু ফায়ার ট্রাকের গাড়ির সাইজ কিন্তু আমার গাড়ি থেকে বড়। আমি নিজে পৌঁছাতে আধা ঘন্টা 45 মিনিট চলে যাই, কারণ রাস্তা আটকে থাকে। আর কোনো দুর্ঘটনা তো বলে কই আসে না, ভাই না শুনেন, শুক্রবার যখন ট্রাফিক থাকবে না তখন আসবো, আপনারা আরাম করে গাড়ি নিয়ে আসেন, বলে কই তো আসে না। তো এই প্রিপেয়ারনেসটা আমাদের দরকার। আমাদের মোহাম্মদপুর ফায়ার স্টেশন, আমরা মোহাম্মদপুর ফায়ার স্টেশন বলছি, আসলে কিন্তু মোহাম্মদপুর ফায়ার স্টেশন না, কারণ এটা পুরা ওই ধানমন্ডি থেকে শুরু করে আপনার এইদিকে আদাবর, ওইদিকে পুরো পার্লামেন্টারি এলাকা, সব এলাকা কভার করছে। এটা বিশাল একটা এলাকা কভার করছে। শুধু আমার এলাকায় 22 থেকে 25 লক্ষ জনতার বসবাস, এবং পুরো যতখানি এলাকা এই ফায়ার স্টেশনটা কভার করছে সেখানে ধরেই নিচ্ছি অ্যাটলিস্ট 45 থেকে 50 লক্ষ মানুষের বসবাস। 45 থেকে 50 লক্ষ মানুষের বসবাস, যেখানে লক্ষখানেক বিল্ডিং আছে, একটা ফায়ার স্টেশন, একটা করে একই ধরনের গাড়ি, আপনাদের টোটাল 35 জন আপনাদের স্টাফ। হ্যাঁ, আমাদের 1800 জন ভলেন্টিয়ার আছে, কিন্তু তাদেরও অনেকে হয়তো অ্যাক্টিভ না। এটা এনাফ না কোনোভাবে। আমাদের জাতিগতভাবে আমরা জায়গায় চলে এসেছি, দুর্ঘটনা আর কি হবে, কিন্তু যখন হবে বা যদি হয়, আল্লাহ না করুক, তখন আমরা কি করবো? ভূমিকম্প যদি একটা হয় তখন আমরা কি করবো?
এগুলোর জন্য প্রিপেয়ারনেস লাগবে। আমি আজকে অত্যন্ত আনন্দিত যে আপনারা সকলে আমাকে এত সুন্দরভাবে বরণ করে নিয়েছেন, মানে আপনাদের সাথে এত স্বতঃস্ফূর্তভাবে এত ওপেননেসের সাথে আমরা কথা বলছি, আলোচনা করছি। আমি চাইবো, যদিও মানে আমার ফোকাস হয়তো একটু বেশি আমার এলাকা হবে, মানে ঢাকাতে এবং মোহাম্মদপুর আদাবাড়ি এলাকাগুলো হবে একটু সেলফিশ, আমরা রাজনীতিবিদ একটু সেলফিশ, বাট আসলে আমরা তো পুরো দেশের জনতার জন্য কাজ করি। তো আমি কয়েকটা জিনিস চাইবো আপনাদের সহযোগিতা, আমি আপনাদের সহযোগিতা করতে চাই এই জিনিসগুলোতে। প্রথমত, আমরা ফায়ার স্টেশন, এই ফায়ার স্টেশনটাকে আরো শক্তিশালী করতে চাই। এই ফায়ার স্টেশনের যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি বিল্ড করতে চাই। আপনাদের জনবল বৃদ্ধি চাই, আপনাদের যে ইকুইপমেন্ট আছে, বিশেষ করে যে গাড়ি টাড়ি আছে যেগুলো পৌঁছতে পারে। প্লাস আমি আপনাদেরকে একটু আপনাদের প্রতি আবেদন জানাবো যে একটু বাস্তবিক ভাবে, মানে আমাদের এখানে হয়তো ফায়ার ট্রাক নিয়ে সব জায়গায় যা পৌঁছানোটা সহজতর হবে না, আরেকটু বাস্তবিক ভাবে, মানে ছোট কোনো ধরনের গাড়ি, মানে আমি স্পেসিফিক আমি জানি না, টেম্পো টাইপের বাস, যে ছোট কোনো ধরনের গাড়ি যেগুলো কি যে পাম্প, হোজ এবং 2-3 জন নিয়ে পৌঁছাতে পারছে একটা জায়গায়, এই ধরনের সলিউশন যে আমরা চিন্তা করতে পারি কিনা। যদি আপনারাও বলেন তাহলে হয়তো আপনাদের সাথে বা যে আমাদের প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বুয়েট এদের সাথে বসতে পারি একসাথে, যে এই ধরনের কি কি সলিউশন বের করা যায়। কারণ আমরা যে সলিউশনগুলো নিয়ে কাজ করছি সেটা অনেকগুলো অনেক পুরাতন হতে পারে, প্লাস বেশিরভাগই উন্নত দেশগুলোকে সার্ভ করার জন্য তৈরি। আমাদের দেশের ব্যবস্থা বুঝে তো আমাদের কাজ করতে হবে। কালকে রাতারাতি আমি বললে তো রাস্তা প্রসারিত করতে পারবো যে এই ট্রাকগুলো থেকে যেতে পারবে। তো এখানে আর কি করা যেতে পারে সেটা, বাট এই স্টেশনের ক্যাপাসিটি বাড়াইতে চাই। একই সাথে ডিজি মহোদয়কে আমি রিকোয়েস্ট করবো আমাকে একটু সহযোগিতা করবেন, আমি আপনার সাথে মিলে কাজ করতে চাই যে আমাদের এই যে যতখানি এলাকা এখন মোহাম্মদপুর ফায়ার স্টেশন সার্ভ করছে, এই এলাকার ভিতরে আমরা আরো ফায়ার স্টেশন বৃদ্ধি করতে চাই। যদি আমরা মেজর ফায়ার স্টেশন বসাতে নাও পারি, হাঁটতে হাঁটতে ডিজি মহোদয়ের সাথে কথা বলছিলাম যে মিনি ফায়ার স্টেশন বসানো যায়। হয়তো প্রাইভেট জায়গা কিছু দূর, প্রাইভেট পাবলিক পার্টনারশিপে আমরা তাদের কাছ থেকে জায়গা নিয়ে মিনি ফায়ার স্টেশন বসালাম। সরকারি বিল্ডিং, সেখানে হয়তো নিচতলাটা নিয়ে আমরা কিছু জায়গা নিয়ে আমরা মিনি ফায়ার স্টেশন বসালাম, যে আমাদের কিছু স্টাফ, কিছু 1-2টা গাড়ি বা কিছু, এবং এই গাড়িগুলো যদি প্রযুক্তিগত ভাবে আমরা মানে আমাদের এলাকার জন্য তৈরি করতে পারি, এই জিনিসগুলো আপনাদের সাথে আমি কাজ করতে চাই। ভলান্টিয়ার্স কিভাবে আমি বৃদ্ধি করতে পারি, লোকালদেরকে আমরা কিভাবে সম্পৃক্ত করতে পারি। এই যে জেনেভা ক্যাম্পে গেছেন, পানি খুঁজে পাচ্ছেন না, একটা প্রপার সলিউশন আপনি বললেন, এসএসও মহোদয় বললেন, একটা প্রপার সলিউশন হলো যে আমাদের হোজ থাকা, মানে সরি ওয়াটার সাপ্লাই পাম্প বা কিছু একটা রিজার্ভার, সেট রিজার্ভার কিছু থাকা। তো এইগুলো আখ্যায়িত করা বৃহত্তর এলাকায়। এই হাউজিং সোসাইটি আছে, তাহলে এই সোসাইটি কেন দায়িত্ব নিবে না একটা রিজার্ভার রেডি রাখা, সেই জায়গাগুলোতে কাজ করা। এই সোসাইটিগুলো কেন দায়িত্ব নিবে না তাদের সোসাইটি থেকে আমাদেরকে 10 জন ভলান্টিয়ার দেয়া বা 20 জন বা 50 জন ভলান্টিয়ার দেয়া। এই সোসাইটি কেন দায়িত্ব নিবে না তাদের সোসাইটিকে সার্ভ করার জন্য মিনি ফায়ার স্টেশন যদি নাও হয়, মিনি ফায়ার স্টেশন থেকে আরেকটু ছোট আকারে আর কি করা যেতে পারে সেগুলোর ব্যবস্থাপনা করা। যে ইনস্টিটিউশন গুলো আছে, স্কুল বলেন, কলেজ বলেন, অফিস বলেন, গার্মেন্টস ফ্যাক্টরি বলেন, তারা কেন দায়িত্ব নিবে না তাদের ওখানে ফায়ার এক্সিট ঠিকভাবে আছে কিনা, ফায়ার সিঁড়ি বা কিছু ঠিকভাবে আছে কিনা, ম্যানেজমেন্টে যে এই ম্যানেজমেন্টের ব্যবস্থা ঠিকভাবে আছে কিনা। সেই সব জিনিসগুলো নিয়ে আপনাদের সাথে একটু বৃহত্তর আলোচনা করতে চাই। আমি আজকে একটা আমার টিমের পক্ষ থেকে ছোট্ট একটা তালিকা নিয়ে এসেছি। এই তালিকাটা আমি অফিসিয়ালি ডিজি মহোদয়ের কাছে একটা এবং এসএসও মহোদয়ের কাছে একটা আমি একটু পৌঁছে দিতে চাই। এই জিনিসগুলো আর কি আমার টিম থেকে যারা যেটা মনে করেছে যে এই জিনিসগুলো একটু নজর দেওয়া দরকার। বাট এই নজর দেওয়া মানে আমি আপনাদের উপর শুধু চাপাই দেওয়ার জন্য আসিনি। আমি এখানে কিন্তু এসেছি যে আপনাদের সাথে বসবো, বুঝবো, তারপর আপনাদেরকে নিয়ে কাজ করে কিভাবে আমরা সলিউশনে যেতে পারি। এবং যে কোনো সলিউশন আমি মনে করি মানে আমার টিম বা বুয়েট বলেন বা কোনো প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বলেন, তারা এসে আসলে আগুন নিভায় নাই। ডে টু ডে, যেমন গত 3 মাসে 71টা আগুন আপনারা নিভিয়েছেন। সো ডে টু ডে কাজটা আপনারা করেন, আপনারা জানেন ভাই কিভাবে পৌঁছানোর সময় কি কি ঝামেলা পোহাইতে হয়, মানুষজনকে ছাড়াইতে। কারণ আমি জীবনে চিন্তা করিনি, কিন্তু সত্যি কথা আমার বাসায় আগুন লাগার আগে আমি জীবনে চিন্তা করিনি যে ভাই মানে দর্শকদের ভিড় ভাঙিয়ে আসার জন্য এত কষ্ট হবে, এটা জীবনে চিন্তা করিনি। এবং তারপরে যে চিটাগাং গোডাউনে বিশাল আগুন লাগলো, অনেকে নিহত হলো। আমরা ইমিডিয়েটলি আমরা রাজনীতি আমাদের জায়গায় পৌঁছাতে হয়, ওখানে গেলাম। ওখানে যখন ফায়ার সার্ভিসে যারা ইনচার্জ ছিলেন তাদের সাথে যখন কথা বললাম, তার একটা কথাই বললো যে স্যার এখানে নিহত এই গোডাউনের কোনো ওয়ার্কার ম্যানেজার কেউ নিহত হয়নি। এই যে এত লোক নিহত এরা সব দর্শক, এরা সব দেখতে আসছে।
এবং অনেকে হয়তো খারাপ নিয়ত নিয়ে এসেছিল, মানে লুটপাট করার নিয়ত নিয়ে এসেছিল। তো এই জিনিসগুলো কিভাবে আমরা কন্ট্রোল করি, এগুলো বাইরে থেকে আমরা চিন্তা করতে পারবো, আপনারা জানেন। সো আমি চাই আজকে প্রথম আপনাদের সাথে একটা ভিজিট হলো, আপনাদের সাথে একটু পরিচিতি হলাম। এই পরিচিতি হতে যে আপনারা সহযোগিতা করেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি চাই আগামী দিনগুলোতে আমরা শক্তভাবে আমরা তৈরি হই সব ধরনের দুর্যোগ মোকাবেলা করবার জন্য। আমি একটু কথা বলতে চাই, আমরা এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে কথা বলছি, আনুষ্ঠানিকভাবে কথা বলার পর ছোট্ট করে একটু ডিজি মহোদয়ের প্রেজেন্সে এসএসও এবং যারা আছেন ওনাদের সাথে সিনিয়র অফিসারদের সাথে একটু কথা বলতে চাই। আমরা কয়েকটা কিছু টার্গেট সেট করতে চাই, মানে আপনারাও আমাকে দেন যে প্রতিমন্ত্রী সাহেব আপনি বা এমপি সাহেব আপনি এই এলাকার এই টার্গেটগুলো এইভাবে, আমরাও আপনাদের সাথে এটা নিয়ে আলোচনা করি। বাট বেশ কিছু টার্গেট আমরা সেট করতে চাই যে এত মাসের ভিতরে আমরা এই জিনিসগুলো করতে চাই। এই ইনস্টিটিউশনগুলোকে জবাব দিয়ে তার অধীনে আনবো, এই সোসাইটিগুলোকে আমরা এইভাবে ডিরেকশন দিব। আমরা নিজেদের প্রতি একটা ডেডলাইন সেট করি যে এতদিনের ভিতরে আমরা সেট করতে চেষ্টা করবো আমরা কোথায় কোথায় কি কি রিসোর্সেস আনতে পারি, আপনাদের জন্য কি কি রিসোর্সেস আমরা জোগাড় করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই বৃহত্তর আলোচনাগুলো আমরা এই ফর্মাল সেশনের পরেই করব। সো তাহলে ফর্মাল সেশনে আর আমি বেশি কথা না বলি, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেশের সেবা করবার জন্য, সকল এলাকার সেবা করবার জন্য, এবং আজকে আমাকে এত সুন্দরভাবে আপনাদের মাঝে রাখবার জন্য আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।